নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। আজ নজরে যে খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আর অবশ্যই আজকে নজরে যে খবরগুলো আমাদের দিনভর নজরে থাকবে, প্রথমে আপনাদের জানিয়ে রাখবো, আপনারা জানেন আজকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে এবং সেই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে ঘিরে কি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেদিকেও আমাদের নজর থাকবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল নেতা শেখ শাহজাহান, তার বিরুদ্ধে কিন্তু লুকআউট নোটিশ জারি করেছে ইডি এবং তিনি আজকে প্রকাশ্যে আসবেন বলে জানা যাচ্ছে। সেই খবরের আপডেট আপনাদের দেব। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নবীন প্রবীণ দ্বন্দ্ব ঘুচিয়ে দিয়েছেন। মূলত তিনি যেমনটা বলেছেন, দলে কোনো রকমের দ্বন্দ্ব নেই। সেই খবরের আপনাদের আপডেট দেব এবং প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা আজ থেকে শুরু হয়েছে এবং এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে সেখানে যাবেন এবং সেখানে উদ্বোধন করবেন। আর আপনাদের জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সশরীরে সেখানে যাবেন এবং উদ্বোধন করবেন গঙ্গাসাগর মেলা। এবং ইতিমধ্যেই কিন্তু এই মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে করা, নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর এবং ইতিমধ্যেই কিন্তু কপিল মুনির আশ্রম সেজে উঠেছে এবং বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এবং যেমনটা মনে করা হচ্ছে যে এবছরে কিন্তু অন্যান্য বারের তুলনায় ভিড় অনেকটাই বেশি হবে এবং সেই কারণে দীর্ঘদিন ধরে প্রশাসনিক বৈঠক চলছে, বিভিন্ন নিরাপত্তার বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর বিষয়ে কথা বলবো সরাসরি গঙ্গাসাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কিন্তু মেলা উদ্বোধন করবেন এবং কি প্রস্তুতি নেওয়া হয়েছে এই মুহূর্তে, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে শিডিউল রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে তিনি প্রায় 2টো নাগাদ তিনি এসে পৌঁছাবেন। হেলিপ্যাডে আসবেন তিনি। প্রথমে হেলিপ্যাড থেকে তার কিছু ভার্চুয়ালি উদ্বোধন করার আছে এবং সেখান থেকে তিনি যাবেন ভারত সেবাশ্রম। সেখানেও একটি এনজিওর উদ্বোধন করা আছে, সেটাও তিনি ভার্চুয়ালি করবেন এবং তারপর সেখান থেকে তিনি যাবেন কপিল মুনির আশ্রম এবং এই কপিল মুনির আশ্রমে গিয়ে তিনি পুজো দেবেন এবং তারপরে যা তিনি সেখানে করেন, তিনি ভক্তদের সাথে কথা বলবেন, এই সমস্ত কাজ তিনি সেখানে সারবেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করবেন এই গঙ্গাসাগর মেলার এবং তারপরে আগামী 10 তারিখ থেকে এটা সাধারণের জন্য খুলে যাবে। কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখবো যে এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে গোটা গঙ্গাসাগর এলাকা এবং সাগরের যে চারিপাশ রয়েছে, অর্থাৎ যেখানে মন্দির রয়েছে সেখানেও কিন্তু প্রচুর ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে। ইতিমধ্যেই 10টা বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়, ফোর্স কিন্তু ইতিমধ্যেই ডিপ্লয়েড করা হয়ে গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে গতকালকে রাতে আমরা যা দেখেছিলাম, ডিজি থেকে আরম্ভ করে ডিএম এবং সমস্ত উচ্চ পদস্থ যারা কর্তারা তারা বিভিন্ন জায়গায় গিয়ে খতিয়ে দেখেছে নিরাপত্তা। আজকেও একদম শেষ মুহূর্তের নিরাপত্তাও কিন্তু খতিয়ে দেখার জন্য ডিজি তিনি নিজে যান এবং কপিল মুনি আশ্রম থেকে আরম্ভ করে ভারত সেবাশ্রম এবং হেলিপ্যাড সমস্ত জায়গায় তিনি যেখানে যেখানে সিএম শিডিউল রয়েছে, যেখানে সিএম আসবেন আজকে, সেই স্পটগুলোই কিন্তু ভিজিট করেন ডিজি। এবং শুধু ডিজি নয়, যেমনটা তোমাকে বলছিলাম যে ডিজির সঙ্গে উচ্চপদস্থ যারা কর্তারা রয়েছেন তারা সেই জায়গাগুলো ভিজিট করে। এবং আরেকটি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি গতকালকেও দেখিয়েছিলাম আমাদের কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভলি, সেটা হচ্ছে মেগা কন্ট্রোল রুম। এই মেগা কন্ট্রোল রুম বানানো হয়েছে ডিএম অফিসের একদম পাশে, যেখানে কিনা একটি অস্থায়ী কন্ট্রোল রুম করা হয়েছে এবং সেখানে প্রচুর ক্যামেরা রয়েছে যে গঙ্গাসাগর এলাকা জুড়ে। এবং শুধু গঙ্গাসাগর নয়, একদম কলকাতা থেকে আউটরাম ঘাট বা কলকাতায় যে অন্যান্য ঘাটগুলো রয়েছে সেখান থেকে যে পুণ্যার্থীরা আসছে তাদের যে যাত্রাপথ একদম গঙ্গাসাগর অবধি, সেই সমস্ত এলাকার যে সিসিটিভি গুলো রয়েছে সেই সমস্ত সিসিটিভির ফুটেজ, সেই সমস্ত একদম লাইভ ফুটেজ, সেগুলো সব এই মেগা কন্ট্রোল রুম, যেটা কিনা ডিএম এর নেতৃত্বে এবং ডিএম তিনি নিজের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই কারণের জন্য এই যে 24 ঘন্টার যে কন্ট্রোল রুম 24x7 সেখানে কিন্তু
বিশেষ একটি টিম গঠন করা হয়েছে এবং যেমনটা তোমায় বলছিলাম যে ডিএম এর নেতৃত্বে সেই টিম গঠন হয়েছে এবং সেই টিম 24/7 তারা কিন্তু সেই খেয়াল রাখবে এবং কে কোথা থেকে আসছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোথায় ভিড় বেশি হয়ে যাচ্ছে, কোথায় ফোর্সকে মুভ করাতে হবে, এই সমস্ত বিষয়টা এই মেগা কন্ট্রোল রুম থেকেই কিন্তু চালিত করা হবে বলেই দেখা গিয়েছে এবং পাশাপাশি কিন্তু পুলিশ কন্ট্রোল রুমও আছে এবং প্রচুর ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে। মোটরসাইকেল পেট্রোলিং হচ্ছে গঙ্গাসাগর এলাকা জুড়ে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কন্ট্রোল রুমের বিষয়টা আমি তোমাকে বলছিলাম যে এই গঙ্গাসাগর এলাকাকে পুরো সিসিটিভির আওতায় আনা হয়েছে, পুরো সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন পয়েন্টগুলোতে এবং যেগুলো স্পর্শকাতর অর্থাৎ যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোতেও কিন্তু প্রচুর সিসিটিভি দেওয়া হয়েছে এবং উচ্চপদস্থ যারা কর্তারা তারা এসেছেন, সমস্ত জায়গা তারা খতিয়ে দেখছেন, একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটাও কিন্তু তারা নিশ্চিত করছেন এবং পাশাপাশি তোমাকে গতকালকেও যেটা দেখিয়েছিলাম আমরা কলকাতা এই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। আমি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি রয়েছে রাজু দাস। রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি কিরকম দেখছো, একেবারে কিভাবে সেজে উঠেছে মেলা? দেখো, গঙ্গাসাগর মেলা নিয়ে কিন্তু প্রস্তুতি তুঙ্গে, শেষ পর্যায়ে যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছেন। আজ দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পা রাখার পরেই সেখানে কিন্তু মেলার ঘণ্টা অর্থাৎ উদ্বোধন করবেন এবং সকাল থেকেই দেখছি পর্যটকদের মাফ করবেন যে পুণ্যার্থীরা রয়েছেন তাদের ভিড় চিমাগুড়িতে রয়েছেন, বেনুবনে রয়েছেন, বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন তাদেরকে চেকিং করা হচ্ছে এবং তাদের গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে এবং তাদেরকে যাতে প্রত্যেক পুণ্যার্থীরা তারা চাইছেন মেলার উদ্বোধনের প্রথম দিনই ভিড় এড়াতে তারা কিন্তু পুণ্য স্নান করে ফিরতে চাইছেন। সেই কারণে প্রথম দিনই কিন্তু প্রচুর ভিড় রয়েছে। সেখানে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত পুরো এলাকাটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত মাস্টার কন্ট্রোল রুম করে সেখানে কিন্তু নিরাপত্তার কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে এবং আগামী গঙ্গাসাগর মেলার পুরো দিনগুলো প্রশাসনের পক্ষ থেকে কঠিন নজরদারি চলবে এবং সেই নজরদারির মধ্যে দিয়েই কিন্তু এই গঙ্গাসাগর 2024 উদ্বোধন হবে। এবং বলে রাখি যে অন্যান্য বারের মতন এবারও মাস্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেমন তেমনই চিকিৎসকদের যে টিম থাকে, হেলিকপ্টার থাকে, আপৎকালীন ব্যবস্থা সমস্তটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। অপরদিকে বলে রাখি যে আজ কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, কারণ 2011 সালের পালা পরিবর্তনের পরে গঙ্গাসাগরকে কিন্তু ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই রকম কাজ হয়েছে এবং আরও কাজ করবেন এমনই মনে করছেন গঙ্গাসাগরবাসী এবং মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় তারা উৎসুক হয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগরের উদ্দেশ্যে কী ঘোষণা করেন সেটাই কিন্তু জানার জন্য মানুষজন কিন্তু সকাল থেকেই আস্তে আস্তে এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের দিকে ভিড় করছেন। অপরদিকে বেনুবনেও বেশ কিছু বোট ভটভটি তারা কিন্তু আটকে রয়েছে। জলের স্তর যতক্ষণ না বাড়বে তারা কিন্তু সেই সকল মানুষরাও কিন্তু ওই গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবেন। অর্থাৎ এক কথায় বলতে পারি শেষ মুহূর্তের ফিনিশ টাচ চলছে এই মুহূর্তে গঙ্গাসাগর মেলাকে ঘিরে। একদমই বোঝাই যাচ্ছে রাজু, যেমনটা তুমি জানাচ্ছ যে একেবারে মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার অপেক্ষায় রয়েছে সকলে। যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিল যে গঙ্গাসাগর মেলা ঘিরে একেবারে প্রস্তুতি তুঙ্গে এবং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার অপেক্ষায় রয়েছেন গঙ্গাসাগরবাসী। আপাতত ধন্যবাদ জানাবো দুজনকে। অন্যদিকে আবারও একটি যে খবরের দিকে নজর রাখবো, খড়দাহে ফের চলল গুলি চালার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, যদিও গুলি লাগেনি তবে মারধর করা হয়েছে তাকে, এমনটাই খবর পাওয়া গিয়েছে এবং এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, খড়দাহে ফের চলল গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে এবং তার গুলি না লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তাকে মারধর করার অভিযোগ উঠছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিকাশ রাজভর নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি কারণে এই গুলি চালার ঘটনা ঘটে, কি জানতে পারছো এই মুহূর্তে?
দেখো, গতকালকে রাত্রিবেলা খড়দা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে যে ২২ শিব মন্দির রয়েছে সেখানে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এবং সেই ক্রিকেট টুর্নামেন্ট খেলছিল বিকাশ রাজভর, 23 বছর বয়সী যুবক। এবং সেই ক্রিকেট টুর্নামেন্ট খেলে তিনি ফিরছিলেন তার বাড়ির উদ্দেশ্যে এবং সেই সময় ৩ জন দুষ্কৃতী আসে এবং তার উপরে চড়া হয়, বন্দুকের বাট দিয়ে তাকে আঘাত করা হয় এবং তাকে ইট দিয়ে, রাস্তায় যে পড়ে থাকা ইট সেটা দিয়ে কিন্তু তাকে মারধর করা হয় এবং তারপরে তাকে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যবস্তু হওয়ার পর তাকে ফের বেধড়ক মারধর করে ৩ জন দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু স্থানীয় সহ পরিবারের অভিযোগ রয়েছে। এবং তারপর সেই বিকাশ রাজপথ 23 বছর বয়সী যুবক, তার অবস্থা আশঙ্কাজনক হলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বলরাম হাসপাতালে, খড়দা স্থানীয় হাসপাতাল, এবং সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে এখান থেকে রেফার করে দেওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং এই যে ঘটনা ঘটলো, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, সেখানে কিন্তু খড়দা জনবহুল অঞ্চল, সেখানে কিন্তু যথেষ্টই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে যে কি কারণে এই গুলি চললো। খড়দা থানার পুলিশ কিন্তু বিষয়টিকে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তাদের কাছে বন্দুক এর বাট উদ্ধার হয় এবং সেই অঞ্চলে যখন আমরা পরিদর্শন করতে যাই এবং সেখানে কিন্তু একটি গুলি, যে গুলি চলেছিল বিকাশ রাজভরকে কেন্দ্র করে, সেই গুলিও কিন্তু উদ্ধার হয়েছে। ধন্যবাদ জয়ন্ত। খড়দহে ফের প্রকাশ্যে চলল গুলি, এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। ফের খড়দহের গুলি চালানোর অভিযোগ উঠছে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিকাশ রাজভর নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। গুলি না লাগায় মারধর করা হয় ওই যুবককে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। নজর রাখবো যে খবরের দিকে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি এবং তারপর তিনি আজকে নাকি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং প্রকাশ্যে আসতে পারেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, শেখ শাহজাহান সন্দেশখালী তৃণমূল নেতা, তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা এবং তারপরে কিন্তু চাঞ্চল্য ছড়ায় এবং তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে ইডি আধিকারিকরা এবং আজকে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। প্রকাশ্যে আসতে পারেন শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি এবং আজকে তিনি প্রকাশ্যে আসতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। এর বিষয়ে বিস্তারিত জেনে নেব, প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সন্দীপ, কি জানতে পারছো আজকে কি তিনি প্রকাশ্যে আসতে পারেন, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, তুমি জানো ইতিমধ্যে ইডির লুকআউট নোটিশ জারি করেছে এবং শাসক বিরোধী অর্থাৎ শাহজাহান কোথায় রয়েছে, সে কেন আসছে না সামনে, এই নিয়ে শাসক বিরোধী তরজা লেগেই রয়েছে। একদিকে বিরোধী দলনেতা বিশেষ করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অধীর চৌধুরী কংগ্রেসের, পাশাপাশি রাজ্যপালও মুখ খুলেছে। সব মিলিয়ে কিন্তু শাসক দলের নেতা নেতৃত্বের কাছে কিন্তু এইটাই খবর আছে। আমরা খবর করছিলাম, বিশেষ করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কিন্তু জানিয়েছেন আইনি কিছু জটিলতা রয়েছে, সমস্যা রয়েছে, তাই তিনি সামনে আসছেন না। আজকে আদালতের দ্বারস্থ হতে পারে পরিবার এবং তার আইনজীবী, এমনটাই জানানো যাচ্ছে। কিন্তু যেহেতু ইতিমধ্যে সন্দেশখালী সংগঠনের দায়িত্ব রয়েছে, সুকুমার মাহাতো থেকে শুরু করে শিবপ্রসাদ হালদার যারা রয়েছে তাদের উপর দায়িত্ব দিয়ে তিনি রয়েছেন, সব মিলে গোটা পরিস্থিতির ওপর কিন্তু সময় যত যাচ্ছে রহস্য ঘনীভূত হচ্ছে। কিন্তু আজকেই যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আদালতের দ্বারস্থ হবেন তারা পরিবার এবং তার আইনজীবী, তারা আদালতের আগাম জামিনের নিয়ে তারা পেয়ার করবেন। সব মিলে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছি। আজকে সকাল থেকে সন্দেশখালী এলাকায়, বিশেষ করে কলকাতা বাসন্তী হাইওয়ে এবং সরবেরিয়া ধামাখালী রোডে কিন্তু শাহজাহান শেখের বাড়ি যেখানে রয়েছে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, টহল দিচ্ছে। তো গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে। আমরা শাহজাহান শেখের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা জানার চেষ্টা করলে তারা কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে চাইছে না। তারা বলছে এটা আইনি সমস্যা রয়েছে, আইনি জটিলতা রয়েছে, যার জন্য তিনি আসছেন না সামনে। এর আগে তুমি জানো অডিও বার্তা একমাত্র কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভভাবে এসেছিল, যে শাহজাহান শেখের অডিও বার্তা তিনি কি দলের জন্য কি নির্দেশ দিচ্ছেন সেটাই যেমন বলেছেন, পাশাপাশি বলেছেন যে বিরোধী দলের যে রাজনৈতিক চক্রান্ত, বিশেষ করে বিজেপি চক্রান্ত করে তাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করছে, তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, বারবার তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে দিয়েছে। পাশাপাশি সন্দেশখালীর যে বিধায়ক ছিল সুকুমার মাহাতো, তিনিও এমনটা জানিয়েছেন। সব নিয়ে সময় যত যাচ্ছে ঘনীভূত হচ্ছে রহস্য এবং আজকে আদালতে জামিনের জন্য পেয়ার করবেন এমনটা সূত্রের খবর এবং তার পরিবার এবং যারা আছে তারা আইনজীবী তারা যাবেন। কিন্তু সব বিষয়ে শাহজাহান কোথায় রয়েছে এইটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। বিরোধীরা যেমন শাসক দলের ওপরে
দায় চাপিয়ে দিয়েছেন, অন্য শাসক দল আবার বলছে আইনি জটিলতা রয়েছে। আইনি একদিকে জটিলতা, অন্যদিকে বিরোধী দলের যে চাপ, এই দুয়ের মধ্যে কিন্তু সন্দেশখালীর যে সংগঠন ধরে রাখা এখন সবচেয়ে বড় লক্ষ্য বলছে তৃণমূল নেতা নেতৃত্বের। বিশেষ করে সুকুমার মাহাতো তিনি বারবার এটা বলেছেন যে তিনি দক্ষ সংগঠন, তিনি দেশ ছেড়ে দেশেই আছেন, বিদেশে পালিয়ে যায় না এবং স্থানীয়ভাবে আছেন এবং দলের যেহেতু দলনেতা, বড় মাপের নেতা, তিনি দলের কাজকর্ম দেখার জন্য অঞ্চল সভাপতি থেকে প্রধান শুরু করে মেম্বার, জেলা পরিষদের সদস্য যারা আছেন প্রত্যেককে নির্দেশ দিয়েছেন যে দলের কাজ করার জন্য, দলের সৈনিক হিসাবে কাজ করার জন্য। সব মিলিয়ে শাহজাহান কোথায় কবে সামনে আসবেন সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা, অর্থাৎ বলা বাহুল্য। কবে আসবেন, কিভাবে আসবেন এবং কেন আসতে চাইছেন না সেটাও যেমন শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আইনি জটিলতা, আইনের কি দিক রয়েছে। কিন্তু বারবার সুকুমার মাহাতো যেটা দাবি করেছেন যে ঘটনার দিনকে কিন্তু শাহজাহান শেখ বাড়িতে ছিলেন না, তার অনুগামীরা যে ঘটনা ঘটিয়েছে তার জন্য বিশেষ করে এই সন্দেশখালী তৃণমূল নেতা এই বিষয়টা পুরোটাই জানেন না। তার জন্য এই ঘটনার জন্য একটা যেহেতু একটা সেন্সিটিভ এরিয়া সন্দেশখালী, একটা জানো তুমি বদ্বীপ অঞ্চল অর্থাৎ নদীমাতৃক এলাকা, সেখানকার মানুষ সাত সকালে যখন ইডি আধিকারিকরা বাহিনী নিয়ে তালা ভাঙতে যায় তখন মানুষের মধ্যে একটা অন্যরকম গুঞ্জন ছড়িয়ে যায়, যার কারণেই কিন্তু তার অনুগামীদের মধ্যে ক্ষোভ বহিঃপ্রকাশের জন্য এই ঘটনা ঘটে। সব মিলে গোটা পরিস্থিতির ওপর জেলা প্রশাসন সতর্ক রয়েছে, কঠোর নিরাপত্তা করা হয়েছে সন্দেশখালীর বিভিন্ন পয়েন্টে, একদিকে নদী এলাকায়, অন্যদিকে স্থলপথে, জলপথে, সব একাধিকভাবে জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে। বিশেষ করে কোনো রকমভাবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আবার না ঘটে তার জন্য একেবারে জেলা প্রশাসন কড়া নির্দেশ দিয়েছে। জয়িতা, একদমই বোঝাই যাচ্ছে, যেমনটা তুমি জানাচ্ছিলে যে শেখ শাহজাহান তিনি কোথায় সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে রহস্য ঘনীভূত হচ্ছে এবং আজকে তিনি আদালতে দ্বারস্থ হবেন কিনা, প্রকাশ্যে আসবেন কিনা সেই নিয়েও কিন্তু রহস্য বাড়ছে। আপাতত ধন্যবাদ তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছেন এই নিয়ে কিন্তু একেবারে জল্পনা তুঙ্গে এবং আজকে তিনি আদালতে দ্বারস্থ হবেন কিনা সেই নিয়েও কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে। এবং অন্যদিকে আরো একটি খবরের দিকে যেদিকে নজর রাখবো, আপনারা জানেন দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্দরে প্রবীণ নবীন দ্বন্দ্ব কিন্তু চলছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ডায়মন্ড হারবার থেকে যে বার্তা দিয়েছেন সেটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ এবং তিনি ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন তৃণমূলের অন্দরে কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই, কোনো রকমের দ্বন্দ্ব নেই, অযথা এটা নিয়ে জলঘোলা করতে নিষেধ করেছেন তিনি। এবং আপনাদের জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের যে জল্পনা চলছিল, যে দ্বন্দ্ব চলছিল, যে বিতর্ক চলছিল সেই জল্পনায় কিন্তু জল ঢেলেছেন এবং গতকাল তিনি ডায়মন্ড হারবার থেকে কার্যত বলেছেন তৃণমূলের অন্দরে কোনো রকমের দ্বন্দ্ব নেই এবং এই দ্বন্দ্ব নিয়ে অযথা জল ঘোলা করবেন না। এর বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন জয়দীপ হালদার। জয়দীপ, যেটা জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছিল, নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছিল তৃণমূলের অন্দরে, সেই জল্পনার কিন্তু জল ঢাললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই বিতর্ক কার্যত উড়িয়ে দিলেন। লোকসভা নির্বাচনের আগে তার এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তোমাকে বলে রাখি যে বেশ দীর্ঘদিন ধরে, কয়েক মাস ধরে কার্যত বলা যায় যে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কিন্তু আলোচনা চলছিল বিভিন্ন রাজনৈতিক মহলে, তো বটেই সংবাদ মাধ্যমের মধ্যেও কিন্তু আলোচনা চলছিল বেশ কয়েক দিন ধরে। তাই সেই আলোচনা কিন্তু প্রবল আকার ধারণ করে। সুতরাং একটা মঞ্চ তার দরকার ছিল এবং তার যে বার্তা সবাই শোনার জন্যই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল তৃণমূল কর্মীরা। সেই মঞ্চই গতকাল কৈলানের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, যখনই তিনি বলেন যে নবীন প্রবীণ তৃণমূলের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই। তিনি কিন্তু এই কথা বলার মধ্যে থেকে কার্যত তার যে এই যে আলোচনা বা সমালোচনা যাই হচ্ছিল সেটাকে কার্যত সমাধান করার জন্য, একদম সমাপ্তি করার জন্যই চেষ্টা করেছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিনি কিন্তু যে সমাপ্তর কথা বলেছেন এর পরে আর কোনো কথা হওয়ার কথা নয়, আর সমালোচনা হওয়ার কথা নয়। কিন্তু রাজনৈতিক মহলের আরও একটি অংশ মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, আগামী যে সামনের যে 24-এর লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে কিন্তু যে সমস্ত কর্মীরা রয়েছে নবীন প্রবীণ করার জন্য এই উদ্দেশ্য। যদিও এই আলোচনা বা সমালোচনা আগামী দিনে বন্ধ হয় কিনা সেটাই দেখার বিষয় রয়েছে।
তবে এই বার্তার মাধ্যমে কিন্তু আগামী দিনে যে নবীন প্রবীণ সবাইকে নিয়েই যে কার্যত ভোটের লড়াইতে নামা হবে সেটার কিন্তু বার্তা দিতে চেয়েছেন তিনি এই কল্যাণের মঞ্চ থেকে। তার পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়েও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট সংগঠিত রয়েছে এবং যথেষ্ট শক্তপোক্ত রয়েছে। তিনি নিজেও বলেছেন যে তাকে দল যেখানে দেবেন, যেখানে যে কাজ করতে বলবেন তিনি সেখানেই চলে যাবেন এবং বাড়তি দায়িত্ব হিসেবে ডায়মন্ড হারবারকেও তিনি দেখবেন। সব মিলিয়ে তিনি বার্তা দিতে চেয়েছেন যে নবীন প্রবীণ তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সম্পূর্ণ সমাপ্তি একদিকে যেমন করতে চেষ্টা করেছেন এবং অন্যদিকে তিনি কিন্তু বলতে চেয়েছেন যে আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে সকলকেই মাঠে নামতে হবে, সকলকেই মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের সমস্ত যার যে সমস্ত প্রতিনিধি থাকবেন, যারা টিকিট পাবেন তাদেরকে জেতাতে হবে। এই জায়গা থেকে কল্যাণের মঞ্চ থেকে তিনি বলতে চেয়েছেন যে একই সঙ্গে হাতে হাত দিয়ে তারা আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে লড়াই করবে এবং প্রবীণদের সম্মান দিয়েও এবং যারা প্রবীণরা তাদেরকে যথাযথ সম্মান দিয়েও যারা নবীন তারা কিন্তু মাঠে ঘাটে লড়বে এবং যে সমস্ত জায়গায় কর্মীরা যে কোনো কাজ দল নির্দেশ দেবে সেই কাজে কিন্তু করবেন এবং তিনি নিজেও বলেছেন তিনি নিজেও সেই কাজের মধ্যে দিয়ে থাকবেন, দল যা নির্দেশ দেবেন। একবারই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা, ঐক্যের বার্তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনের আগে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। যে দিকে আমরা নজর রেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একেবারে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছিল সেই বিতর্কে জল ঢাললেন এবং আপনাদের আর অন্যান্য খবরের আপডেট দেব। তবে তার আগে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো কোচবিহারের দিকে। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন, নিশীথের গড়ে বিজেপিতে ভাঙন এবং বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন তৃণমূলের জেলা সম্পাদক। আপনাদের জানিয়ে রাখবো কোচবিহারের তৃণমূলের জেলা সম্পাদক তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং লোকসভা নির্বাচনের আগে এই বিজেপিতে ভাঙন কতটা তাৎপর্যপূর্ণ সে বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, লোকসভা নির্বাচনের আগে এই যে ভাঙন বিজেপিতে কতটা প্রভাব পড়বে কি জানা যাচ্ছে ঠিক? একদমই, দেখো লোকসভা নির্বাচনের আগে বিজেপির জেলা সম্পাদক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। জয়দীপ ঘোষ তিনি কিন্তু বিজেপির সম্পাদক ছিলেন, জেলা সম্পাদক। তাকে কিন্তু তৃণমূলে তিনি জয়েন করেন। গতকাল রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জয়দীপ ঘোষ। এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, কারণ হচ্ছে এই জয়দীপ ঘোষের কিন্তু একটি প্রভাব রয়েছে দিনহাটা জুড়ে। তবে লোকসভা নির্বাচনের আগে অনেকটাই ব্যাকফুটে রয়েছে বিজেপি, কারণ হচ্ছে এই জয়দীপ ঘোষ এক সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর ছায়াসঙ্গী ছিলেন। পরবর্তীতে গত পুরসভা নির্বাচনের পর থেকে কিন্তু দূরত্ব বাড়তে থাকে উদয়ন গুহর সঙ্গে। তারপরে জয়দীপ ঘোষ তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেন। তার কিন্তু নিরাপত্তা রক্ষী রয়েছে, জেলা সম্পাদকের পদ রয়েছে বিজেপির। তিনি গতকালই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তবে তিনি যেটা জানিয়েছেন, জয়দীপ ঘোষ যেটা জানিয়েছেন যে দলীয় নেতৃত্বদের নির্দেশ মেনে আগামী দিনে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক যেটা জানিয়েছেন যে তাকে আজকে দিনহাটা শহর ব্লকের সহ সভাপতির পদ তাকে দেওয়া হয়েছে। পাশাপাশি উদয়ন গুহ যেটা বলেছেন যে জয়দীপ ঘোষ আমাদের ঘরের ছেড়ে ঘরে ফিরল, এটাই বড় কথা। আগামী দিনে লোকসভা নির্বাচনে এর অনেকটাই কিন্তু প্রভাব পড়বে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তবে এই মুহূর্তে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর যে জয়দীপ ঘোষ তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তবে কেন এই যোগদান সেই বিষয়ে কিন্তু তিনি এখনো কিছু বলেননি। বিজেপির সঙ্গে কি তার বনিবনা হচ্ছিল না, কেনই বা তিনি নিশীথ প্রামাণিকের হাত ছেড়ে উদয়ন গুহর হাত ধরলেন, সেটাই কিন্তু এখন প্রশ্ন উঠেছে। তবে বলা যেতেই পারে যে লোকসভা নির্বাচনের আগে এই ভাঙন বিজেপির অনেকটাই প্রভাব পড়বে, অনেকটাই ব্যাকফুটে যাবে বিজেপি, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। জয়িতা, এ বিষয়ে জানতে চাইবো তোমার কাছে যে বিজেপির তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই যোগদানের বিষয়ে?
দেখো এখনো পর্যন্ত কিন্তু বিজেপি নেতৃত্বরা কিছু জানাননি। কারণ হচ্ছে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম বিজেপি নেতৃত্বদের সঙ্গে কথা বলতে, তবে এই মুহূর্তে কিন্তু কিছু জানা যায়নি বিজেপির তরফ থেকে। তবে জয়দীপ ঘোষ যে আজকের থেকে যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং নেতৃত্বদের কথা মেনে এবং নির্দেশ মেনে আগামী দিনে পথ চলা শুরু করবেন এবং তার যারা ছিল সঙ্গী সাথী যারা বিজেপিতে ছিলেন তারাও আগামী দিনে তৃণমূল কংগ্রেসে ফিরে আসবেন, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন জয়দীপ ঘোষ। একেবারে বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে এই যে বিজেপিতে ভাঙন কিন্তু প্রভাব পড়তে চলেছে লোকসভা নির্বাচনে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন কোচবিহারে এবং এর প্রভাব কিন্তু যথেষ্টই পড়বে লোকসভা নির্বাচনে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং এরপরে যে খবরের দিকে নজর রাখবো, পুরসভার সরকারি এলাকায় বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ করছে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, পশ্চিম মেদিনীপুরের পুরসভা এলাকায় চন্দ্রকোনা পুরসভা কার্যালয়ের সামনে বেআইনিভাবে গাছ কেটে ফেলার অভিযোগ করছে। পুরসভার সরকারি জায়গায় গাছ কাটার অভিযোগ করছে বেশ কয়েকজনের বিরুদ্ধে, অভিযোগ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখবো, চন্দ্রকোনা পুরসভার সামনে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ করছে চেয়ারম্যানের বিরুদ্ধে। চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করেছেন এবং বেআইনিভাবে গাছ কেটে ফেলার অভিযোগ করছে চন্দ্রকোনা পৌরসভায়। পুরসভার সরকারি জায়গায় গাছ কাটার অভিযোগ করছে। অভিযোগ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, চন্দ্রকোনা পুরসভার সামনে বেআইনিভাবে গাছ কেটে ফেলার অভিযোগ করছে এবং চেয়ারম্যান যেমনটা জানাচ্ছেন যে স্থানীয়রা এই গাছ কেটেছে, অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করছে চেয়ারম্যানই এই গাছ কেটেছে। পুরসভার সরকারি জায়গায় গাছ কেটে ফেলার অভিযোগ।